আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা ধান উৎপাদনের ক্ষেত্রে বীজের অঙ্কুরোদ্গম থেকে শুরু করে পাকা পর্যন্ত যে তিনটি ফেজ বা পর্যায় রয়েছে সেই ফেজ বা পর্যায় সম্পর্কে জানব। এই তিনটি ফেজ বা পর্যায়কে আবার 10 থেকে 11টি স্টেজ বা স্তরে ভাগ করা হয়েছে এবং প্রতিটি স্তরে সুনির্দিষ্ট পরিচর্যা এবং ব্যবস্থাপনা রয়েছে, যেগুলো আমাদের জানা খুবই প্রয়োজন এবং ধানের ভালো ফলন পেতে হলে প্রতিটি স্তর সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। আর তিনটি ফেজের মধ্যে প্রথম যে ফেজটি সেটি হচ্ছে ভেজিটেটিভ ফেজ বা অঙ্গজ বৃদ্ধি পর্যায়। এই পর্যায়ে ধানের দৈহিক বৃদ্ধি সাধন ঘটে থাকে এবং এই পর্যায়টি সম্পন্ন হতে কম বেশি 90 দিনের মতো লেগে থাকে। ভেজিটেটিভ বা অঙ্গজ বৃদ্ধি পর্যায়ের 4টি স্তর বা স্টেজ রয়েছে। প্রথমটি হচ্ছে অঙ্কুরোদ্গম বা জার্মিনেশন। আউশ এবং আমন ধানের ক্ষেত্রে বীজ 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হয় এবং 24 ঘন্টা জাগ দিতে হয়। অপরদিকে ব্যুরো ধানের ক্ষেত্রে বীজ 24 ঘন্টা ভিজিয়ে 72 ঘন্টা বা 3 দিন জাগ দিতে হয়। এর ফলে বীজ থেকে একটা ভ্রূণ বের হয়, সাদা সাদা যে ভ্রূণ বের হয় তাকে বীজের অঙ্কুরোদ্গম বলে। এই অঙ্কুরোদ্গম স্টেজটা সম্পন্ন হতে 2 থেকে 4 দিন সময় লেগে থাকে। তারপর আসা যাক চারা অবস্থা। বীজতলায় বীজ বপন থেকে শুরু করে 5 পাতা গজানো পর্যন্ত সময় হলো চারা অবস্থা বা সিডলিং স্টেজ। এই সময় চারার বৃদ্ধি, চারার যে শিকড়ের বৃদ্ধি ঘটে থাকে এবং জাত ও মৌসুম ভেদে চারা অবস্থা 20 থেকে 50 দিনের মতো সম্পন্ন হতে সময় লাগে। এরপর আসা যাক কুচি অবস্থা বা টিলারিং স্টেজ। মূল জমিতে চারা রোপণের পর চারার ধকল কাটতে প্রায় 10 থেকে 12 দিন সময় লাগে। এই সময় চারার পার্শ্ব কুশি জন্মায়। প্রথম কুশি থেকে সর্বোচ্চ কুশি পর্যন্ত অর্থাৎ 18 থেকে 21টি কুশি পর্যন্ত আমরা সর্বোচ্চ কুশি হিসেবে ধরে থাকি এবং এই সময়টাকে টিলারিং স্টেজ বা কুশি অবস্থা বলা হয়। চারার কুশি অবস্থা 18 থেকে 21টি হলেই যথেষ্ট, যেন 21-এর অধিক কুশি গজাতে না পারে। সেজন্য জমিতে যদি পানি থাকে সে পানি সরিয়ে দিতে হবে। এরপর আসা যাক স্টেম এলঙ্গেশন বা কাণ্ড লম্বা হওয়া স্তর। এটি হচ্ছে ভেজিটেটিভ ফেজের সর্বশেষ স্তর। কুশি পর্যায় শেষে কিছুদিনের মধ্যেই ধানের আন্তঃগিট লম্বা হতে থাকে। 3 থেকে 5টি আন্তঃগিট লম্বা হয়ে থাকে এবং সবচেয়ে উপরের যে আন্তঃগিটটি আছে সেটি বেশি লম্বা হয়ে থাকে এবং এটি হচ্ছে কায়স্থর আসার জন্য সর্বোচ্চ একটি বৃদ্ধিকাল। তারপরে আসা যাক দ্বিতীয় ফেজে, যেটিকে বলা হয় রিপ্রোডাক্টিভ ফেজ বা প্রজনন পর্যায়। দৈহিক বৃদ্ধি শেষে প্রজনন পর্যায় শুরু হয় এবং এই প্রজনন পর্যায় সম্পন্ন হতে 30 থেকে 35 দিনের মতো সময় লাগে। এটি নির্ভর করে জাত কিংবা মৌসুমের উপর। রিপ্রোডাক্টিভ ফেজের প্রথম স্টেজটি হচ্ছে পেনিকেল ইনিশিয়েশন টু বুটিং, অর্থাৎ কায়স্থর থেকে থোর স্তর। যখন কাণ্ডের অগ্রভাগে ডিগপাতার খোলের ভিতর শীষ ধারণ করা শুরু করে তখন তাকে পিআই বা পেনিকেল ইনিশিয়েশন বা কায়স্থর বলে। এই সময় জমিতে পানি থাকা আবশ্যক এবং এরপর শীষ বড় হতে থাকে। যখন ভিতরটা আরো একটু বড় হয় এবং ডিগপাতার খোল ফুলে ওঠে সেই স্তরকে বলা হয় থোর স্তর। এরপর হচ্ছে হেডিং বা শীষ বের হওয়া স্তর। শীষ যখন পূর্ণাঙ্গভাবে বের হয়ে আসে তাকে হেডিং বা শীষ বের হওয়া স্তর বলা হয়। এরপর আসা যাক রিপ্রোডাক্টিভ ফেজের সর্বশেষ সেটি হচ্ছে ফ্লাওয়ারিং স্তর বা ফুল আসা স্তর। শীষ বের হওয়ার পর থেকে ধানের ফুল ফুটে এবং বাতাসের মাধ্যমে পরাগায়ন হয়। ধানের ফুল ফুটে যখন সাদা সাদা ছোট দানার মতো পরাগরেণু বের হয়ে আসে তখন সেটিকে ফ্লাওয়ারিং স্টেজ বা ফুল আসা স্তর বলা হয়। আর ধানের সর্বশেষ ফেজটি হচ্ছে রাইপেনিং ফেজ বা পরিপক্কতা পর্যায়। ফল ধারণ থেকে পাকা পর্যন্ত সময়কে রাইপেনিং ফেজ বা পরিপক্কতা পর্যায় বলে। এটি সম্পন্ন হতে প্রায় 30 দিনের মতো সময় লাগে। রাইপেনিং ফেজের প্রথম স্তরটি হচ্ছে মিল্কিং স্টেজ বা দুধ অবস্থা। ধানের ফল চাপ দিলে যখন পাতলা সাদা তরল দুধের মতো বের হয়ে আসে তখন তাকে মিল্কিং স্টেজ বলে বা দুধ স্তর বলে। মিল্কিং স্টেজের পরের স্টেজটি হচ্ছে ডো বা ডাব বা ক্ষীর অবস্থা। তরল দুধ যখন আরো ঘন আকার ধারণ করে দানা বাঁধতে থাকে তখন তাকে ডো বা ডাব বলা হয় বা ক্ষীর অবস্থা বলা হয়। খুব নরম দানাকে বলা হয় সফট ডাব, আর দানা যখন শক্ত হয় তখন তাকে বলা হয় হার্ড ডাব। শক্ত দানা বাঁধলে জমি থেকে পানি সরিয়ে ফেলতে হবে। আর সর্বশেষ যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে ম্যাচিউর স্টেজ বা পাকা স্তর। ধান যখন সবুজ থেকে হলুদ বা সোনালী বর্ণ ধারণ করে তখন তাকে পাকা অবস্থা বলে এবং এই সময় 80% বা 80% ধান পাকলেই ধান কর্তন করতে হবে। সম্মানিত সুধী, এই হচ্ছে ধানের বিভিন্ন পর্যায় বা বিভিন্ন স্তরের বর্ণনা। এগুলো আমাদের জানতে হবে, ধানের পরিচর্যা করতে হবে। পর্যায়ের প্রত্যেকটিতে নির্দিষ্ট বা সুনির্দিষ্ট কিছু পরিচর্যা রয়েছে এবং এগুলো যখন আমরা জানবো, আমাদের কৃষকরা জানবে, তাহলে ধানের ফলন অধিকতর বৃদ্ধি পাবে। ধন্যবাদ।